আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো দেশ যখন কোনো কিছু আমদানি রপ্তানি করে, চাল হোক, অস্ত্র হোক, পেট্রোল হোক আর যেইটাই হোক, তখন একটা কমন গ্রাউন্ড দরকার হয়। আর কমন গ্রাউন্ডটা হচ্ছে ডলার। আচ্ছা, কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, শুধু ডলারই কেন? আমরা অন্য কোনো কারেন্সিতে কেন ট্রান্সেকশন করতে পারি না? ডলার কিভাবে এত শক্তিশালী হলো? এর পিছনে কি শুধুমাত্র আমেরিকা খুব বড় একটা রাষ্ট্র, তাদের অস্ত্র আছে, শক্তি আছে, এইটাই? নাকি এর পেছনে আরো অনেক হিস্ট্রি আছে? আমরা আজকে সেটাই নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখছি যে আসলে মেইন ৪ টা বিষয় নিয়েই মূলত আমেরিকার এত পাওয়ার এবং ডলারের এত শক্তি। সেটা হচ্ছে মানি, পাওয়ার, এনার্জি এবং জিওপলিটিক্স। এই ৪ টা বিষয়ের সংমিশ্রণ এবং আরো আনুষঙ্গিক বিষয় আছে। এই সবগুলো বিষয় মিলেই ডলার এত বেশি শক্তিশালী। যদি আমি হিস্ট্রি থেকে শুরু করি তাহলে ১ম বিশ্বযুদ্ধ থেকে শুরু করতে হয়। ১ম বিশ্বযুদ্ধ আসলে কি হয়েছিল? ১ম বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল তখন কিন্তু আমেরিকা এর মধ্যে অত বেশি ইনভলভড ছিল না। ইউরোপ যখন যুদ্ধ করছিল তখন তাদের অস্ত্রের সংকট দেখা দিল, খাবারের সংকট দেখা দিল, তাদের স্বর্ণমুদ্রার সংকট দেখা দিল। তখন তারা আমেরিকার কাছে গেল যে, "আমাদের অস্ত্র দাও, স্বর্ণমুদ্রা দাও, লোন দাও।" ইউএস কি করল? তখন বলছে, "ঠিক আছে, অস্ত্র নাও, স্বর্ণ নাও, যা কিছু নাও কিন্তু ফেরত দিতে হবে আমাদেরকে ডলারে।" এই ছোট্ট একটা শর্ত জুড়ে দিয়ে আমেরিকা তাদেরকে হেল্প করল। যুদ্ধ যখন শেষ হলো তখন ইউরোপ অঞ্চলের ডেট বেড়ে গেল তাদের এবং আমেরিকার সম্পদ বেড়ে গেল। তারা একটু শক্তিশালী হয়ে গেল। ১ম বিশ্বযুদ্ধ। ১ম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে, সাথে কিন্তু যে সময় শেষ হচ্ছিল তখনই তো আবার ওসমানী খেলাফতের সংকট দেখা গেছে এবং ওসমানী খেলাফত তখনই ভঙ্গুর হয়ে গেছে। ওসমানী খেলাফত যখন শেষ হলো তখন আরব বিশ্বের পাওয়ারে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। খেলাফতের পতনের সাথে, সাথে মুসলিম বিশ্বের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়ে গেল। এই ভাঙনের সুযোগটাও কিন্তু ইউএস নিয়েছিল। সেটা একটু পরে নিয়েছিল এবং ১৯২৯-৩০ সালের দিকে বড় ধরনের একটা রিসেশন হলো। সেই রিসেশনের গল্পে আমরা না যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এটাই, ১ম বিশ্বযুদ্ধের আগে স্টার্লিং অর্থাৎ পাউন্ড ছিল কিন্তু খুবই স্ট্রং। তারপরেই আস্তে, আস্তে ডলারের উত্থানটা শুরু হলো। এরপরে ১৯৪০ সাল পেরিয়ে ১৯৪৪ সালে শুরু হলো ২য় বিশ্বযুদ্ধ। ২য় বিশ্বযুদ্ধ হওয়ার সময়ের ঘটনাটা আরো ইন্টারেস্টিং। ২য় বিশ্বযুদ্ধ যখন শেষ হবে তখন ঘটনাটা কি হচ্ছিল? তখন যেই দেশগুলা যুদ্ধ করছিল সেই দেশগুলা মিলে প্রায় ৪০ টা দেশ তারা একসাথে মিলে একসাথে বসলো যে আসলে এখন আমরা কি করতে পারি? যুদ্ধ কিভাবে থামাইতে পারি? এই যুদ্ধ থামানোর চিন্তাভাবনা থেকে তাদের জাতিসংঘের ধারণা আসলো, ওয়ার্ল্ড ব্যাংকের ধারণা আসলো, আইএমএফ এর ধারণা আসলো। হ্যাঁ, সবকিছু প্রতিষ্ঠা হলো এবং সবকিছু ট্রান্সেকশনের মূলে একটা কারেন্সি ধরে নিল, যেটা হচ্ছে ডলার। তো ডলার ১ম বিশ্বযুদ্ধের সময় একটু স্ট্রং হলো। ২য় বিশ্বযুদ্ধের সময় তো একদম আরো বেশি স্ট্রং হয়ে গেল। তখন আবার একটা শর্ত ছিল যে, যে পরিমাণ স্বর্ণ আমেরিকাতে মজুদ আছে সেই স্বর্ণের মজুদের বিপরীতে ডলার ইউজ করা যাবে। ফর এক্সাম্পল যদি মনে করেন ৳১০ র স্বর্ণ মজুদ থাকে তাহলে ৳১০ র সমপরিমাণ ডলার ইউজ করা যাবে। সিম্পল একটা এক্সাম্পল দিলাম। কিন্তু ঘটনাটা এরকম ছিল না কিছুদিন পরে। যখন ৭০ সালের দিকে চলে আসলো তখন দেখা গেল যে যতটুকু স্বর্ণ থাকার কথা ছিল ডলার ততটুকু না, তার চেয়ে বেশি। প্রায় ৩-৪ গুণ ডলার হয়ে গেছে। তখন ফ্রান্স সহ অন্যান্য দেশ বলতেছিল, "ঠিক আছে, আমাদের কাছে ডলার আছে, ডলার তোমরা নিয়ে নাও, আমাদেরকে স্বর্ণ দিয়ে দাও।" তখন সময়টা ছিল ১৯৭১ সাল। ১৯৭১ সালের সময়টাতে যখন ফ্রান্স এই কথা বলল, তখন আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেল যে আসলে এখন যদি আমরা ডলারের পরিবর্তে স্বর্ণ ফেরত দিতে যাই, তা আমরা স্বর্ণ তো ফেরত দিতে পারব না। কারণ আমাদের ৪ গুণ ডলার আমরা প্রিন্ট করে ফেলছি। ১৯৭১ সালের ১৫ই আগস্ট তখন প্রেসিডেন্ট ছিল নিক্সন। প্রেসিডেন্ট নিক্সন তখন একটা ঘোষণা দিল যে এখন থেকে ডলার ইজ নট ব্যাকড বাই দ্য গোল্ড। তার মানে হচ্ছে গোল্ডের বিপরীতে আমরা এখন আর ডলারকে কাউন্ট করব না। ডলার নিজেই এখন একটা গোল্ড। ডলার নিজেই এখন একটা কারেন্সি। এটা কারো উপরে ব্যাক করবে না। উল্টা অন্য কোন কারেন্সি ব্যাকড বাই ডলার হইতে পারে। এরকম একটা সিদ্ধান্ত নিক্সন তখন নিয়ে ফেলছিল। এখন ওই সিদ্ধান্তটাকে বলা হয় নিক্সন শক। এরপরের ঘটনা আরো ইন্টারেস্টিং। এরপরের ঘটনাটা ১৯৭৩ সালে। আরব ইসরায়েলের যুদ্ধ তখন শুরু হয় এবং এই যুদ্ধের ফলে যেহেতু আরব রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি তেল উৎপাদন করত এবং সবচেয়ে বেশি তেল রপ্তানি করত, তারা যখন যুদ্ধে জড়ালো সারা বিশ্বে তেলের খুব ক্রাইসিস দেখা দিল। তেলের দাম আকাশচুম্বী হয়ে গেল। তখন নিক্সন কি করলো? নিক্সন আরব দেশে ভিজিটে গেল। তাদের সাথে রুদ্ধদ্বার একটা বৈঠক করল। এই বৈঠকই হচ্ছে পেট্রো ডলার ইকোনমির মূল ভিত্তি। ইউএস কি করলো? ১ম বিশ্বযুদ্ধের সময় অস্ত্র এবং ঋণ দেওয়ার ফলে তাদের দাম একটু বাড়ালো। ২য় বিশ্বযুদ্ধের সময় জাতিসংঘ গঠন করা, আইএমএফ গঠন করা, ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা, এর মাধ্যমে ডলারকে আরো বেশি পাওয়ারফুল বানালো। ১৯৭১ সালে ডলারকে গোল্ড থেকে আলাদা করার মাধ্যমে আরো বেশি শক্তিশালী বানালো। ১৯৭৩ সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধের ফলে যে পেট্রোলের সংকট দেখা যাচ্ছিল সেই পেট্রোলের সংকট নিরসনের জন্য আগে আসছিল আমেরিকা। তখন তারা একটা চুক্তি করলো। ওই চুক্তিটাই হচ্ছে পেট্রো ডলার চুক্তি। তখন এই চুক্তিটাকে বলা হচ্ছিল গোপন চুক্তি। অনেকদিন পর্যন্ত গোপন চুক্তি বলা হচ্ছিল। কিন্তু চুক্তিটা গোপন হইলেও ওই ১৯৭৩ সালের আগে থেকেই তেল সাধারণতই ডলারে কেনাবেচা হইতো। কিন্তু চুক্তির পরে চুক্তিসম্মতভাবে ডলারে কেনাবেচা হইতো। এই আরব রাষ্ট্রগুলা ডলার দিয়ে আসলে কি করতো? এই ডলার আবার আমেরিকার বড় মার্কেটে
ইনভেস্ট করতো, বিনিয়োগ করতো, ঋণ দিত। এইভাবেই কিন্তু এই ডলারটা আবার ঋণ হয়ে আমেরিকার মার্কেটে ফিরে যেত। আবার সেখান থেকে অন্যান্য দেশগুলা ডলার কিনে নিয়ে আসতো, ওইখানে এক্সপোর্ট করতো এবং ট্যাক্স টেরিফ আমরা যেটা দেখি ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে কিন্তু সে ট্যাক্স টেরিফ বাড়ায় দিচ্ছিল। কেন বাড়ায় দিচ্ছিল? কারণ যাদের ডলার দরকার হবে তারা তো আমেরিকাতে এক্সপোর্ট করবেই। যখন আমেরিকাতে এক্সপোর্ট করতে যাবে তখন তাকে উচ্চ মূল্যে ট্যাক্স টেরিফ পে করতে হবে। সেখানেও কিন্তু ডলারের লাভ হচ্ছে, মানে আমেরিকার প্রফিট হচ্ছে। এই যে তাদের মানি আছে, তাদের পলিটিক্স আছে, তাদের জিও পলিটিক্স আছে, তাদের ওয়েপন আছে, এই সবগুলার সংমিশ্রণই কিন্তু মূলত ডলার এত শক্তিশালী হয়েছে। এরপর একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ডলার কি কোনোদিন তাদের ক্ষমতা থেকে বের হবে না? হইতে পারে। কেন হইতে পারে? এটার একটা উদাহরণ দিচ্ছি যে একটা যদি কারণ হয়, একটা কারণে কিন্তু ডলার কোনোদিন পতন হবে না। ডলারের পাওয়ার যদি বেনিশ হয় তাহলে কিন্তু একটা কারণে বেনিশ হবে না। ডলারকে বেনিশ করতে হইলে মাল্টিপল কারণ লাগবে। কারণ ডলার যে পাওয়ারফুল হয়েছে সেটা কিন্তু মাল্টিপল কারণ হয়েছে। আমি অলরেডি কয়েকটা কারণ বললাম। মাল্টিপল কারণ হয়েছে। সো মাল্টিপল কারণ দরকার হবে ডলারকে ধ্বংস করার জন্য। কয়েকটা কারণ কিন্তু অলরেডি ঘটা শুরু হয়েছে। যেমন আমরা যদি ব্রিক্স এর কথা ধরি, ব্রিক্স এর যে 11টা কান্ট্রি আছে, এই 11টা কান্ট্রি মিলে যাচ্ছে নতুন একটা কারেন্সি দিতে। যদি এখন পর্যন্ত এগুলা ফিক্সড না বা এখনো তারা অ্যানাউন্স করে নাই, কিন্তু মেন্টালিটি এরকম যে এই 11টা কান্ট্রি এখন আস্তে আস্তে আরো বড় হবে, আরো বেশি কান্ট্রির সাথে যুক্ত হবে এবং ধারণা করা হচ্ছে ওয়ার্ল্ডের 40% জনগণ এই 11টা কান্ট্রির মধ্যে বসবাস করে। এই কান্ট্রিগুলো যদি একসাথে হয়, তারা যদি এখন নতুন একটা কারেন্সি বের করে অথবা ইউরোপ অঞ্চলের মতো তারা যদি নিজেদের মধ্যে নিজেদের কারেন্সিতে ট্রানজাকশন করে, এবং আরেকটা বড় কারণ দেখা যাচ্ছে এখন ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের ফলে তো আমরা বুঝতেই পারছি পেট্রোলের দামের কি অবস্থা হচ্ছে এবং ডলার ছাড়াও কিন্তু পেট্রোল আমদানি রপ্তানি করা যাচ্ছে। এটা কিন্তু দুনিয়ার সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ইরান চাচ্ছে আরব কান্ট্রিগুলোতে আমেরিকার যে প্রভাব, সেই প্রভাবটা যাতে সরে যায়। যদি এই প্রভাবটা সরে যায় তাহলে ডলারের মানটা বা ডলারের শক্তিটা একটু কমে আসবে। ব্রিক্স যদি আরো অ্যাগ্রেসিভ হয়ে কাজ করা শুরু করে তাহলে দেখা যাবে যে ব্রিক্সের পাওয়ার যখন বাড়বে তখন ডলারের পাওয়ারটা একটু কমতে পারে। তবে এত সহসাই বলা যায় না যে ডলারের দামটা খুব দ্রুত কমে যাবে। তবে ডলারের দাম কমার পিছনে ব্রিক্স, ইরানের যুদ্ধ, আরব কান্ট্রিগুলো থেকে আমেরিকার সরে যাওয়া, এগুলো এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ডলারের শক্তির পিছনে কারণগুলো হচ্ছে আরবে তাদের ঘাঁটি স্থাপন করা, অর্থাৎ আরবকে তারা নিরাপত্তা দেওয়া, পেট্রোল আমদানি রপ্তানির পিছনে শুধুমাত্র ডলার ব্যবহার করা এবং ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে শুধুমাত্র ডলার ব্যবহার করা। তাদের পাওয়ার আছে, তাদের পলিটিক্স আছে, তাদের একটা ইনস্টিটিউশন আছে। এই ইনস্টিটিউশনটা কি? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই সকল ইন্ডাস্ট্রিগুলো যখন আস্তে আস্তে বেনিশ হবে বা তাদের কার্যকারিতা যখন আস্তে আস্তে কমতে থাকবে, তখনই ডলারের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া সহসাই বলা যাচ্ছে না যে ডলারের শক্তি কমে যাবে, ব্রিক্স উত্থান হবে অথবা অন্য কোনো কারেন্সির উত্থান হবে, এটা সহসাই বলা যাচ্ছে না। তো অনেকক্ষণ ধরে আমাকে দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর ইকোনমি সম্পর্কে এরকম ছোটখাটো ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে পারেন, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।